নমস্কার, আমুদরিয়া নিউজে সবাইকে স্বাগত। আমাদের রাজনীতি বিভাগে আজ আমাদের স্টুডিওতে রয়েছেন শুভিন ভৌমিক, কংগ্রেসের জনপ্রিয় নেতা, শিলিগুড়ির দার্জিলিং জেলা সমদলের সভাপতি উনি, এবং এই কংগ্রেস রাজনীতির সঙ্গে ছাত্র জীবন থেকে উনি যুক্ত। শুভিনদা, আপনাকে নমস্কার। নমস্কার। আমাদের ইয়ার সমস্ত দর্শকবৃন্দকে আমার শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। ভারতের জাতীয় কংগ্রেস 2029 সালে লোকসভা ভোটে কতটা কি করতে পারবে? মানুষের অবভিয়াস চয়েস যেটা এখন হয়েছে, বর্তমান যে ভারতবর্ষের পরিস্থিতি, তাতে করে ভারতবর্ষের মানুষ স্থির করে নিয়েছে যে 2029 সালের প্রধানমন্ত্রীর নাম রাহুল গান্ধী, দলের নাম ভারতের জাতীয় কংগ্রেস। কিন্তু আপনাদের দলের নাম জাতীয় কংগ্রেস বললে আপনাদের তো একটা বিরাট জোট রয়েছে, ইন্ডিয়া জোট। হ্যাঁ হ্যাঁ, সেটা কি বলবেন তাহলে, যে সেই জোটের সঙ্গে মিলে ইন্ডিয়া জোট এটা গড়বে, না ভারতের জাতীয় কংগ্রেসই সরকার করবে? কারণ এখন বর্তমান পরিস্থিতিতে যে সরকার চলছে কেন্দ্রে, তার বিরুদ্ধে ক্রমাগত আন্দোলনের মুখ রাহুল গান্ধী। এখন রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নিয়ে অন্য যে কোনো রাজনৈতিক দল আসতেই পারে, কিন্তু তাতে ধর্মনিরপেক্ষতা থাকতে হবে, তাতে সমাজতন্ত্র থাকতে হবে, তাতে গণতন্ত্র থাকতে হবে। কংগ্রেসের মূল যে শক্তি, সেই শক্তির সাথে যদি একাত্ম বোধ করে, তবে নিশ্চয়ই সবাইকে স্বাগত জানানো হবে। তো রাহুল গান্ধীর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে বলে দেশ ও বিদেশের সোশ্যাল মিডিয়ায় অনেক সময় বলা হচ্ছে, কিন্তু গান্ধী পরিবারের কেউই কেন প্রধানমন্ত্রী পদের দাবিদার হবে বারবার, সেই প্রশ্ন বিজেপি কিন্তু ক্রমাগত তুলছে। কি বলবেন? আমার দলের নেতা কে হবে সেটা তো বিজেপি দল নিশ্চয়ই ঠিক করে দেবে না। আর রাহুল গান্ধী আজকে ভারতবর্ষের মানুষের মনে প্রমাণ করে দিয়েছে যে ও একমাত্র মুখ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার। এবং কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত, মণিপুর থেকে কলকাতা পর্যন্ত যে পদযাত্রা, যে মহব্বতের বার্তা দিয়ে পদযাত্রার মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষকে ঐক্য এবং সংহতির যে বার্তা রাহুল গান্ধী দিয়েছেন, এটা কিন্তু আজকে প্রমাণ করে যে আজকে রাহুল গান্ধী ভারতবর্ষের মুখ। এবং রাহুল গান্ধীকে যে ক্রমাগত যে প্রধানমন্ত্রী মোদী নাম করে নাম না করে যে আক্রমণ করেন, অমিত শাহ যে আক্রমণ করেন, এইটাকে কি বলবেন আপনি? এটা হচ্ছে ওদের রাজনৈতিক দেউলিয়াপনা। আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, ভারতের জাতীয় কংগ্রেসের একটা 141 বছরের দল, 1885 সালের থেকে আজকে 2026 এসে দাঁড়িয়ে ভারতবর্ষের গঠনে এবং ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের যে অবদান, সে অবদান কিন্তু কেউ অস্বীকার করতে পারে না। আজকে দুরাত্মার কোনো ছলনার অভাব হয় না। উনি যখন বিরোধী দলে ছিলেন, বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনি যে শব্দ চয়নগুলো করেছিলেন, শব্দ প্রয়োগ করেছিলেন, আজকের ওনার শব্দ চয়ন এবং শব্দ প্রয়োগের মধ্যে দিয়ে একটা ঔদ্ধত্য কিন্তু ভারতবর্ষের মানুষ প্রকাশ পাচ্ছে। এবং আজকে ভারতবর্ষের কোনায় কোনায় যে আন্দোলনের আগুন জ্বলছে, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে যে বর্তমান যে সরকার, কেন্দ্রের সরকার আছে, তারা ব্যর্থ ভারতবর্ষের মানুষকে সুশাসন দিতে। আপনি একটা এই প্রসঙ্গে বলি যে প্রশ্ন ফাঁস নিয়ে তো দুনিয়া জোড়া, মানে আমাদের দেশ জোড়া হইচই হলো, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দিলেন। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যখন উনি ক্ষমতাসীন হন, তখন তো একটা আকাশ ছোঁয়া বলে অনেকে মনে করেছিল। তো এই প্রশ্ন ফাঁস এবং তারপরে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এরপরে সেই জনপ্রিয়তাটা কোন জায়গায় দাঁড়িয়ে আপনার মনে হয়? তো আজকে আমার খুব কষ্ট হয় এবং লজ্জা লাগে যখন বিদেশের মাটিতে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যখন সমালোচনা করে এবং গো ব্যাক স্লোগান শুনতে হয়, তখন নিশ্চয়ই আমি একজন ভারতীয় হিসাবে আমার খুব দুঃখ হয়, কষ্ট হয়। কিন্তু এই দিন কিন্তু ইন্দিরা গান্ধী কিন্তু ওই হোয়াইট হাউস থেকে বেরিয়ে এসে কিসিঙ্গারকে প্রমাণ করে দিয়েছেন, হেনরি কিসিঙ্গারকে, যে কী বলে ভারতবর্ষ একটা শক্তি, এবং তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে পাকিস্তানকে আক্রমণ করে ভারত স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিলেন। আজকে যখন বিদেশি শক্তি, আজকে আমাদের বিদেশ নীতি এমন একটা জায়গায় পৌঁছেছে যে ভারতবর্ষের কোনো বন্ধু দেশ হিসাবে আজকে কিন্তু নেই, প্রতিবেশী দেশগুলো।
শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশ বলুন, নেপাল বলুন, সমস্ত মালদ্বীপস বলুন, সমস্ত দেশগুলোই কিন্তু সময় এবং সুযোগে ভারতকে চোখ রাঙাচ্ছে এবং একটু দূরত্ব তৈরি হয়েছে। দূরত্ব তৈরি হয়েছে এবং ইন্দিরা গান্ধীকে পৃথিবীর মানুষ বলতো এশিয়ার মুক্তি সূর্য। আজকে কিন্তু সেই উপাধিটা আমরা হারিয়ে ফেলেছি আমাদের বিদেশ নীতির বিফলতার ফলে। তার মানে আপনি বলছেন যে এই যে সাম্প্রতিক ঘটনার পরে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা যে ক্রমশ হু হু করে নামছে, জনপ্রিয়তা কমছে, সেটা আপনি নিশ্চিত? হ্যাঁ, অজেয় অপরাজেয় একটা মিডিয়া, এক শ্রেণীর মিডিয়া যে প্রচার করছিল যে নরেন্দ্র মোদী অপরাজেয় এবং নরেন্দ্র মোদী যেটা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত থেকে পিছু হাঁটে না। আপনাদের মনে থাকবে যে 3 মে যখন নিট পরীক্ষা হয়েছিল এবছরের 2026-এ, প্রথম রাহুল গান্ধী আওয়াজ তুলেছিলেন যে নিটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং তদন্ত হওয়া উচিত এবং দোষীদের শাস্তি দেওয়া উচিত। 3 মে থেকে 21শে জুন দ্বিতীয়বার নিট পরীক্ষা হলো, কিন্তু তার মাঝখানে আমরা 20 থেকে 22 জন ছাত্রছাত্রীকে আমরা হারিয়েছি, তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এবং এর জন্য দায়ী সরকার, কেন্দ্রীয় সরকারের যে ভুল শিক্ষানীতি। এবং রাহুল গান্ধী বারবার বলছিলেন যে কী বলে হচ্ছে নিটের প্রশ্নপত্র, শুধু নিটের প্রশ্নপত্র নয়, সিবিএসসির পরীক্ষার প্রশ্নপত্র থেকে আরম্ভ করে সর্বভারতীয় পরীক্ষার যে প্রশ্নপত্র বিভিন্ন সময় ফাঁস হচ্ছে, রাহুল গান্ধী বরাবর সোচ্চার হয়েছেন এবং সারা দেশ জুড়ে কিন্তু এটা সমালোচনা হয়েছে। একটা স্বৈরাচারী সরকার বারবার কিন্তু তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের দৃষ্টিভঙ্গিটা বদল আনেনি এবং যার ফলে আজকে এই যে আন্দোলন, দিল্লির বুকে যন্তর মন্তরে আন্দোলন এবং সব জায়গায় শুধু যন্তর মন্তরে না, আন্দোলন কিন্তু সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। এবং খুব আশ্চর্যজনকভাবে দেখবেন এবং দেখিয়েছে বিভিন্ন মিডিয়া যে বিজেপি সরকারের, বিভিন্ন রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রীর তাদের ঘরের ছেলেমেয়েরা তাদের বাবা মার ইয়েকে অস্বীকার করে তারা কিন্তু যন্তর মন্তরে আন্দোলনে সামিল হয়েছে। অর্থাৎ এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সে ক্ষোভটা কোন জায়গায় পৌঁছেছে এবং তার যে জনপ্রিয়তা যে আজকে ক্রমাগত হ্রাস পাচ্ছে। আজকে এতদিন প্রধানমন্ত্রী হয়ে গেল, আপনি বলুন তো যে একটা সাংবাদিক সম্মেলন করেছে না? এখন মাঝরাত্রে উনি ভিডিওতে মেসেজ দিচ্ছেন, ফেসবুক লাইভ করে উনি মেসেজ দিচ্ছেন, কিন্তু উনি সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। কারণ যে সত্যিটা মানুষ জানতে চায় সেই প্রশ্নটা করলে পরে ওনার পক্ষে একটু অসুবিধা হবে। তাই তরুণ প্রজন্মের মনোভাবটা বুঝতে পারেননি এরা। তরুণ প্রজন্মের শুধু নয়, সারা ভারতবর্ষের মানুষের যে ভাবাবেগে আহত করে এবং তাদের যে ভারতবর্ষের মানুষ যে চাইছে, যা চাইছে সেই লেখাটা পড়তে পারছে না বর্তমান কেন্দ্রীয় সরকার। আমরা একদম রাজ্যে চলে আসি। আমাদের রাজ্যেও তো অনেক এটা নিয়ে বিক্ষোভ টিক্ষোভ হয়েছে। ভালোই, আপনার রাজ্যে একটা পরিবর্তন হয়েছে সম্প্রতি, আপনি তো আরও ভালো জানবেন। ডাবল ইঞ্জিন সরকার। তো এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর যে এই সময় নানা রকম বিবৃতি বা নানা ঘটনা প্রসঙ্গে যা যা বলছেন, সেইটা নিয়ে কি কখনো আপনার কোনো প্রতিক্রিয়া হয়েছে? না, আমার খুব দুঃখ লাগে যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, ওনার রাজনৈতিক শিক্ষাটা শুরু হয়, শিক্ষা পাঠটা শুরু হয় ছাত্র পরিষদের মধ্যে দিয়ে। আজকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনারও তো ছাত্র পরিষদের মধ্যে দিয়ে? আমারও ছাত্র পরিষদের দিয়ে শুরু, প্রায় সমসাময়িক। আপনারা একটু সিনিয়রই হব, মানে ছাত্র পরিষদ থেকে শুরু রাজনীতিতে। তার মুখ থেকে তিনি বিরোধী দলনেতা থাকার সময় তার যে অঙ্গভঙ্গি, তার যে আচরণ, তার যে বক্তব্য, আশা করেছিলেন যে মুখ্যমন্ত্রী হওয়ার পর হয়তো কিছু পরিবর্তন ঘটবে, কিন্তু খুব দুর্ভাগ্য যে আজও সেই পরিবর্তন ঘটেনি। আশা করব খুব শীঘ্রই উনি এদিকে সচেষ্ট হবেন যে একটা মুখ্যমন্ত্রীর যে ভূমিকা, উনি কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, উনি ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী না। তাই পশ্চিমবাংলার অভিভাবক হিসাবে ওনাকে সহৃদয় হতে হবে এবং মানুষের যে বক্তব্য, মানুষের যে ভাষা, সে ভাষাটা যাতে উনি বুঝতে পারেন সেই আচরণ করুন, সেটাই কামনা করি। রাজ্যের আরেকটা প্রসঙ্গে বলি, এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে অনেক আপনার দলের পক্ষ থেকে অনেক অভিযোগ করা হয়েছে নানা সময়ে, দুর্নীতির অভিযোগই মূলত। তো রাজ্যে তৃণমূলের বিপর্যয়ের পরে
দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে মিটিং করতে, একসঙ্গে ছবি দেখা গিয়েছে। এইগুলো কি আপনাদের রাজ্যের বা সাধারণ কংগ্রেস কর্মীদের মধ্যে কোনো প্রভাব ফেলে? না না, প্রভাব প্রথমত যখন বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয় এবং বিশেষ করে তৃণমূলই এই প্রচারটা করে যে কংগ্রেসের সাথে মিশে যাবে বা কংগ্রেসে বড় দায়িত্ব দেওয়া হবে, এরকম ধরনের যখন আলোচনা শুরু হয়েছিল প্রথম অবস্থাতেই কিন্তু পশ্চিমবাংলার কংগ্রেস কর্মীরা গর্জে উঠেছিল। এবং পরের দিন আমাদের সর্বভারতীয় কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক সাংগঠনিক কেসি বেণুগোপাল, উনি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে সর্বভারতীয় কংগ্রেসের এমন কোনো ইচ্ছে হয়নি বা ইচ্ছে প্রকাশও হয়নি বা কোনো আলোচনাও হয়নি। অর্থাৎ আমাদেরকে উনি বার্তা দিয়েছেন এবং আমাদের যিনি সার্কুলার দিয়েছেন কেসি বেণুগোপাল, যে দলীয় সংগঠনকে মজবুত করতে আপনারা সচেষ্ট হন। এবার শিলিগুড়ি দার্জিলিং কংগ্রেসের প্রসঙ্গে আসি। এখানকার কংগ্রেসের অবস্থা তো খুবই মানে শোচনীয়, বিপর্যস্ত এরকম শোনা গিয়েছিল। তো আপনি তো কয়েক মাস, প্রায় 1 বছর হতে চলেছে দায়িত্ব নিয়েছেন, জেলা কংগ্রেসের সভাপতি হয়েছেন সমতলের। সমতল না, এখন আমাদের আছে দার্জিলিং জেলা কংগ্রেস পুরোটাই। তো এই পাহাড় সমতলে কি অবস্থা এই মুহূর্তে, আপনি কতটা হাল ফেরাতে পারলেন? আমি এইটুকু মানে খুব, আপনারা হয়তো দেখে থাকবেন যে কংগ্রেস কিন্তু বর্তমানে দার্জিলিং জেলায় রাস্তায় আছে, সে পাহাড় বলুন সমতল বলুন। কদিন আগে দার্জিলিংয়ে একটা সার্কুলার এসেছিল যে প্রায় 1,34,000 রেশন কার্ড বাতিল করে দিয়েছিল রাজ্য সরকার, এবং সেই দিনই সাথে সাথে দার্জিলিং টাউন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ডিএমকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। পরবর্তীকালে রাজ্য সরকার তৎপরতার সাথে ঘোষণা করে যে কি বলে হচ্ছে এই আদেশটা বাতিল করা হচ্ছে। তো কংগ্রেস কিন্তু রাস্তায় আছে, এবং গত 25 তারিখে আপনারা দেখেছেন কিনা বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে যে কার্শিয়াংয়ে একটা যোগদান সভা ছিল, সেখানে ভারতীয় জনতা পার্টির যিনি দার্জিলিং জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক তুলসী প্রধান, উনি তার সদল বলে কংগ্রেসে যোগদান করেছে। আমি দলীয় পতাকা তুলে দিয়েছি ওনার কার্শিয়াংয়ে। এবং সারাফাত আলী, যিনি কি বলে হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের কার্শিয়াংয়ের চেয়ারম্যান, উনিও সদল বলে কংগ্রেসে যোগদান করছে। এবং যোগদান প্রক্রিয়াটাতে আমাদের একটা কন্টিনিউ প্রসেস। তৃণমূলের সবাই তো এখন কংগ্রেসে আসতে চাইবে অনেকে, আপনার সবাইকে নিয়ে নেবেন নাকি? সবাইকে না, আমি ওই প্রথম দিনই একটা কথা বলছিলাম যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, মানুষের ক্ষোভ আছে, সেই সমস্ত মানুষকে বাদ দিয়ে যারা বুথ স্তরে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে, ভালো কর্মী আছে, কারণ সংগঠনকে বড় করতে গেলে পরে নিশ্চয়ই কর্মীর দরকার, সেই সমস্ত মানুষকে স্বাগত জানাবো। এবং প্রতিদিনই প্রায় যোগদান পর্ব চলছে। আগামীকালও গ্রামে একটা বড় যোগদান পর্ব আছে। তো প্রায় দিনই প্রায় যোগদান হচ্ছে, এবং খুব শীঘ্রই আশাবাদী যে দার্জিলিং জেলায় কংগ্রেস একটা নতুন রূপে একটা আলাদা শক্তি হিসাবে নিজেদেরকে শিলিগুড়ি শহরের মানুষ, দার্জিলিং শহরের মানুষের কাছে নিজেদেরকে তুলে ধরতে পারবে। অনেক ধন্যবাদ শুভিন্দা আপনাকে। আপনারা শুনলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শুভিন ভৌমিক দেশের রাজনীতির অবস্থা, রাজ্যের রাজনীতির অবস্থা, আমাদের জেলার রাজনীতির অবস্থা, সেখানে কংগ্রেসের প্রাসঙ্গিকতা সব নিয়ে বললেন। আজকে এই সংক্ষিপ্ত অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভিন্দার সঙ্গে আবার আমাদের দেখা হবে খুব শিগগিরই। আমরা শুনব কংগ্রেস কিভাবে আগামী লোকসভার জন্য প্রস্তুতি নিচ্ছে সেটা। সবাইকে নমস্কার। আমুদুরিয়া নিউজ আপনাদের সঙ্গে আছে, আপনারা আমুদুরিয়ার সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার। আমুদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।